শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আলোচনা করব যে এই করোনার দ্বিতীয় ওয়েভ এবং তার যে ডেঞ্জার সিগন্যালস, বিপদ সংকেত, দ্বিতীয় ওয়েভে যে সার্স CoV-2 বা nCoV-2 বা কোভিড-19 ইনফেকশনের, সেটা কিভাবে আমরা বুঝতে পারবো, কী কী রক্ত পরীক্ষা বা সিটি স্ক্যানের মাধ্যমে, সেটা নিয়েই আজকে আলোচনা করব। দেখুন, এই মুহূর্তে আজকে অবধি প্রায় 16 কোটির মানুষ এই প্ল্যানেটে এফেক্টেড হয়েছেন। তার মধ্যে 33.5 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে এই কোভিড-19। এবং আমাদের ভারতেও আজকে অবধি 2,34,00,000 লোক ইনফেক্টেড হয়েছেন এবং ডেথ হয়েছে 2.5 লক্ষের উপর মানুষ। লাস্ট 24 আওয়ার্সে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। 4.5 লাখ থেকে 3.5 লাখে নেমেছে ইনফেকশন ডেলি পজিটিভিটিতে। এটা আমাদের একটা আশার আলো। তার মানে কি সেকেন্ড ওয়েভটা পিকে উঠল? পিকে দিল্লি মহারাষ্ট্রের খবরও তুলনামূলকভাবে বেটার। তার মানে যে এই যে পিকে উঠছে, এবার প্লেটু হবে এবং নামবে। এবং এই যে সেকেন্ড ওয়েভের পিক, এটা ম্যাক্সিমাম 15 দিন 1 মাস থাকবে, তারপর 2-2.5 মাস রেঞ্জে চলবে, তারপর কিন্তু এটা নামতে শুরু করবে। এটাই আমাদের কাছে আশার আলো যে ডেইলি পজিটিভিটি রেট কিন্তু ভারতবর্ষে কমছে। 3.5 লক্ষ আপনার এই 12/5 হয়েছে 24 ঘন্টায়, এবং 4,000-এর বেশি ডেথ হয়েছে। ডেথ রেটে কিন্তু খুব একটা হেরফের হয়নি, কিন্তু পজিটিভিটি রেট কিন্তু কমা শুরু হচ্ছে। এবং পশ্চিমবাংলাও 12/5 অবধি 10.5 লাখের উপর লোক ইনফেক্টেড হয়েছেন, এবং তার মধ্যে 21,000 মানুষ মারা গেছেন। 21,000-এর মধ্যে 12,000 হচ্ছে ডাইরেক্ট কোভিডে এবং 9,000 হচ্ছে কোমরবিডিটিসের জন্য। এই 21 থেকে 23,000 এটা মোটামুটি 24 আওয়ার্সের হিসেব। আর 135 জন মারা গেছে 24 আওয়ার্সে, আর টোটাল ডেথ হয়েছে 23,000। এটা হচ্ছে বেঙ্গল ফিগার। তো যা হোক, মোটের উপর পৃথিবীতে 2 পয়েন্ট সামথিং, মানে 2.5%-এরও কম হচ্ছে মৃত্যুর হার পৃথিবীতে, গোটা পৃথিবীতে। এবার দেখুন, আমরা আলোচনা করব কিভাবে এই রোগটিকে, এই রোগের বোঝাটাকে বুঝবো যে এটা কোভিড-19 অন্য কিছু নয়। দেখুন, প্রথমে আমরা একটা হিস্ট্রি নেব, ইতিহাস জানবো রোগের। আপনারা শুনে রাখুন, প্রতিটা কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যবহারিক জীবনে, প্রাত্যহিক জীবনে প্রতিটা স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং রোগ ধরতে গেলে এগুলো জানতেই হবে। প্রথমে আমরা হিস্ট্রি নেব যে এই সর্দি, কাশি, জ্বর বা ডায়রিয়া বা গা ব্যথা, আনইউজুয়াল এনিথিং, যেটা সচরাচর হয় না, হঠাৎ হলো এই প্যান্ডেমিকের সিজনে, পায়ের ছোট ছোট আঙুলের কোভিড টোজ যাকে বলে, সেটা হওয়া, এইগুলো আমরা সর্দি, কাশি, শ্বাসকষ্ট, জীবের যেটা কমনেস্ট কিন্তু সবচেয়ে ভালো আমাদের সাইন, নিউরোলজিক্যাল সাইন, লস অফ টেস্ট অ্যান্ড লস অফ স্মেল। এ দুটো চলে গেলে কিন্তু আমি অন্তত 2,000-এর অধিক করোনা রোগীর চিকিৎসা করেছি, একটিরও মৃত্যু হয়নি, যাদের টেস্ট এবং সেন্স চলে গেছে। এটাই হচ্ছে মজার যে বিষয়। এটা কিন্তু ভেরি গুড সাইন, এবং এটা যারা বলছে তাদের বলেই দিচ্ছি যে তোমার মৃত্যুর চান্স 0%, অলমোস্ট 0%, অলমোস্ট। সেই জন্য বলছি যে এটা আমরা হিস্ট্রি নেব, এবং হিস্ট্রি নেব যে 5 দিনের বেশি কি কম। যদি শুধু করোনা একা নয়, SARS-CoV-2 একা নয়, নোভেল করোনা ভাইরাস একা নয়, করোনা ভাইরাসের আলাদা প্রজাতিও আছে, স্পিসিস। ধরুন, বিটা করোনা ভাইরাস আমাদের অ্যাটাক করছে, এই SARS-CoV-2, আলফা আছে, ডেল্টা আছে, গামা আছে, আরও 3 রকম আছে, কিন্তু তারাও কিন্তু ইনফেক্ট করতে পারে। অ্যাডিনো ভাইরাস, কোল্ড ভাইরাস, রাইনো ভাইরাস, এরাও কিন্তু আমাদের সচরাচর এরকম 200 স্পিসিসের ভাইরাস আমাদের এই কমন কোল্ড করে, ফ্লু করে। অতএব আমরা সব কমন কোল্ড বা ফ্লু এই বর্ষার সিজনে, বা গরম চলে যাচ্ছে, ঠান্ডা গরম লাগা, সর্দি গরমি বলে ভারতবর্ষের ভাষায়, বাংলাদেশের ভাষায় সর্দি গরমি। সর্দি গরমি কিন্তু, এই ফ্লু কিন্তু সবই করোনা নয়। অতএব আমরা একটা মাইনাস করে দেবো প্রথমেই, ফ্লুটা 5 দিনের বেশি না কম। সাধারণ ফ্লু 5 দিনের মধ্যে তার ইমপ্রুভমেন্ট বা চলে যায়। যদি কোমরবিডিটিস থাকে হয়তো কমতে শুরু করে, কিন্তু কোমরবিডিটিস না থাকলে, ইয়ং চিলড্রেন হলে 5 দিনের মধ্যে তার কিন্তু র্যাপিড রিকভারি হয় ইনফ্লুয়েঞ্জা। সেই জন্য আমরা বলবো 5 দিনের বেশি কি কম।
কোভিড হলে 5 দিনের পর থেকে সে খেলা দেখাবে। 6 নম্বর দিন থেকে 12 নম্বর দিনের মধ্যে যাদের মৃত্যু হয় সব মৃত্যুই দেখবেন, এই দিনগুলো কাউন্ট করবেন। 6 থেকে 12 নম্বর দিন, 6 থেকে 10 নম্বর দিন, 6 ডে হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। ওই দিনই প্রমাণ হবে যে এটা কোভিডটা নর্মাল থাকবে না অ্যাবনর্মাল হয়ে সাইটোকম সিনড্রোম হবে বা মাল্টিপল অর্গান ড্যামেজ করবে কি করবে না। 6 নম্বর দিন 7 নম্বর দিনই কিন্তু প্রগনোসিসটা ঠিক করে দেবে আমাদের। অতএব ডে কাউন্টিং কিন্তু দিন গোনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোভিডে। 5 দিনের কম হলে আমরা ছেড়ে দেবো, নর্মাল ইনফ্লুয়েঞ্জা, নর্মাল ভাইরাস, নট কোভিড। 5 দিনের বেশি হলেই 6 নম্বর দিন থেকে আমরা কিন্তু পেশেন্টটাকে মনিটর করতে হবে। প্রথমেই আমরা একটা পালস অক্সিমিটার সেটা করবই, পালস অক্সিমিটার করে দেখে নেব SpO2 অক্সিজেন স্যাচুরেশন আমাদের 94 থেকে 90 লো লেভেল বলছে, 94-এর বেশি আছে কি নেই, এক কথায় উত্তর 94-এর প্রথম 5 দিন 94-এর বেশি থাকবে, যে মারা যাবে তারও থাকবে। 6 নম্বর দিন থেকে খেলা শুরু করে 10-11 নম্বর দিন অবধি। সেই জন্য আর লেস দ্যান 90 যদি হয় তাহলে ভেরি লো লেভেল, 94 to 90 হচ্ছে লো লেভেল, অন্তত 94 আছে কিনা আমরা দেখে নেব। এবং 90-র নিচে হলে তাকে হসপিটালাইজ করার জন্য ফর অক্সিজেন সাপোর্ট আমরা চেষ্টা করব। জন্য পালস অক্সিমিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ক্লিনিক্যাল টুলস, যেটা ঘরে বসে মাপা যায়, সেটা আমরা স্যাচুরেশন এটা আমরা দেখব। আর ব্লাড প্রেশার তারপরে দেখব যে আমাদের ভাইটাল সাইন্সগুলো ঠিক আছে কিনা, পালস, বিপি, রেসপিরেশন, টেম্পারেচার। এবং এই যে ব্লাড প্রেশারের যারা পেশেন্ট, হাইপারটেনসিভ যারা পেশেন্ট, এরা কিন্তু আমাদের করোনায় খুবই সবচেয়ে 1 নম্বর দুশ্মন যদি করোনার কেউ থাকে সেটা হচ্ছে হাইপারটেনসিভ পেশেন্টের ঢুকে যাবে। ও কী করে ঢুকবে? শরীরে যত ফুটো আছে জেনারেলি ফেস, মুখ থেকে ঢুকবে, নাক থেকে ঢুকবে, চোখ থেকে ঢুকবে। অতএব বাইরের সারফেস টাচ করে এসে হাত আমরা চোখে মুখে নাকে লাগাবো না, যে করে পারি এটাকে রুখতে হবে। আর হাইপার টেনশন কাকে বলবে? অ্যাট এনি এজ, এখন বলছে 120/80 বেশি হলেই হাইপার টেনশন, 120/80 বেশি হলে। হাইপার টেনশনের সঙ্গে করোনার কী সম্পর্ক? আমরা এসি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং টু এনজাইম একটা আছে, তার একটা রিসেপ্টার আছে, সেই রিসেপ্টারে মোটামোটা রিজ আছে, তাই দিয়ে করোনার স্পাইক প্রোটিন গিয়ে গেঁথে যায় ঢোকার জন্য কোষের মধ্যে। ফুসফুসে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন হচ্ছে AC2 রিসেপ্টরে, সেজন্য ফুসফুসকে ফার্স্ট ও অ্যাটাক করবে। বডির প্রতিটা জায়গায় কিন্তু AC2 রিসেপ্টর আছে, ইনক্লুডিং ইউটেরাস, ইউরিনারি ব্লাডার, ইলিয়াম, কোলন। দেখবেন ইলিয়াম কোলনকে ইনফেক্ট করে বলেই ডায়রিয়া হয়। মহিলাদের বিশেষ করে ডায়রিয়া হচ্ছে কমনেস্ট প্রেজেন্টিং সিমটম, মোস্ট অফ দেম আমার কাছে যারা এসছে। এবং নিউরোটপিক ভাইরাস, এটা নার্ভকে ধরতে চায়, নিউরোটপিক। তার জন্য দেখবেন অলফ্যাক্টরি নার্ভকেও এফেক্ট করে বলে আমাদের গন্ধ চলে যায়, স্মেল। যদিও গন্ধ চলে যাওয়াটা আর্লিয়েস্ট নিউরোলজিক্যাল সাইন বলা হয় এবং গুড সাইন। প্রগনোস্টিক্যালি এই পেশেন্ট কিন্তু মারা যেতে আমি দেখিনি, অন্তত 2-2.5 হাজার আমি করোনা পেশেন্ট ডিল করেছি উত্তর 24 পরগনা জেলায়। এবার দেখুন পালস রেটটা আমাদের দেখতে হবে, যতক্ষণ না নিউমোনিয়া ডেভেলপ করে 60 থেকে 80 যেটা নর্মাল রেঞ্জ, এই রেঞ্জে কিন্তু থাকে। নিউমোনিয়া করলে লাংকে ধরে নিলে করোনা ভাইরাস 6 দিনের পরে, তখন কিন্তু এটা র্যাপিডলি মোর দ্যান 90 হবে, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট। এবার দেখুন আমরা পালস, বিপি, রেসপিরেশন, টেম্পারেচার, পালস অক্সিমেট্রি বললাম। এবার আসা যাক ব্লাড পরীক্ষা, যেগুলো কমন। এখন ব্লাড পরীক্ষা মানে আমরা অনেকে অনেক কিছু ভেবে নিই যে অপ্রয়োজনে আমার কোনো সিমটম নেই, কেন ডাক্তারবাবু করতে দিল, কেন করতে দিল সেটা অ্যাওয়ার করার জন্য আপনাদের এই আজকের এই ভিডিওটা দেখুন। ল্যাবরেটরি মেডিসিনে কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করছে। আর্লি ডিটেকশন অফ SARS-CoV-2 ল্যাব মেডিসিন, বিদেশে ভদ্র ভাষায় এই গুমুট পরীক্ষার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির লোকেদের বলা হয়, আমাদের দেশে তাই বলা হয়, সাধারণ লোকরা তাই বলেন, একদম এই ল্যাঙ্গুয়েজই বলেন গুমুট পরীক্ষার ডাক্তার, কিন্তু বিদেশে বলে ল্যাবরেটরি মেডিসিন, ল্যাব মেডিসিন। এবং ল্যাবরেটরি অ্যাবনর্মালিটিসগুলোকে আমাদের ধরা হয়। অ্যাবনর্মাল ল্যাব প্যারামিটার্সের মধ্যে কী ধরবো আমরা, দেখুন আনফেভারেবল আউটকাম আসছে কিনা এটা দেখার জন্য কিন্তু 1 নম্বর জিনিস হচ্ছে ল্যাব মেডিসিন, আমাদের ভদ্রলোকের ভাষা ল্যাবরেটরি মেডিসিন। এটা কি রিফ্লেক্স পোর প্রগনোসিস কী করবে দেখুন। সিবিসি করব আমরা ফার্স্ট, কমপ্লিট ব্লাড সেল কাউন্ট, বা আরই ব্লাড করি উইথ প্লেটলেট কাউন্ট। যদি আমি সিবিসি করি কমপ্লিট ব্লাড কাউন্ট,
বা আরই ব্লাড যদি করি, রুটিন ব্লাড এক্সামিনেশন, তাতে আমরা ইট ইজ এ বেসিক টেস্ট, যে কোনো ইনফেকশনে যে কোনো অসুখেই আমরা এটা করে দেখতে পারি। লিম্ফোপেনিয়া, লিম্ফোসাইটস কমে যাবে, একদম কমে যাবে। লিম্ফোসাইটস মোস্ট প্রমিনেন্ট, লিম্ফোপেনিয়া, লিম্ফোসাইটস কমে যাবে। কিন্তু আদার ভাইরাল ডিজিজে কিন্তু লিম্ফোসাইটোসিস হয়, করোনায় কিন্তু লিম্ফোসাইট কমে যাবে। মাইল্ড থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, প্লেটলেট কমাতে পারে, নাও পারে। আর একটা এর সঙ্গে রিলেটেড বলি, যে আমাদের ট্রপিক্যাল কান্ট্রিজ বলে ডেঙ্গু ফিভার, ডেঙ্গুও কিন্তু একটা ভাইরাস। তাহলে ডেঙ্গুর সঙ্গে করোনার কিন্তু জয়েন্টলিও হচ্ছে, কিছু কিছু হতে পারে, বর্ষা পড়ছে হতে পারে। সেই জন্য আমরা এটা বলবো থ্রম্বোসাইটোপেনিয়া কিন্তু ডেঙ্গুর সঙ্গে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে নিতে হবে। আর কি করবেন? নিউট্রোফিলিয়া করবে, পলিমার্ফো নিউক্লিয়ার লিউকোসাইটস বাড়বে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাহলে সিবিসি বা আরই ব্লাডে একটা বেসিক টেস্ট, লিম্ফোপেনিয়া পাবো, লিম্ফোসাইটস কমে যাবে, নাম্বার ওয়ান। মাইল্ড থ্রম্বোসাইটোপেনিয়া পেতে পারি, নাও পারি। যদি এর সঙ্গে মানে সংযুক্তভাবে ডেঙ্গু ফিভার হয়, তাহলে কিন্তু আমরা থ্রম্বোসাইটোপেনিয়া পাবো, আর নিউট্রোফিলিয়া তো পাবোই। এছাড়া আমরা যেটা করব, ইনভেস্টিগেশন, কোয়াগুলেশন অ্যান্ড ফিব্রিনোলাইসিস ক্যাসকেডস, এটা আমাদের দেখে নিতে হবে। কারণ আমাদের শরীরে বিশেষ করে পালমোনারি ভেসেলগুলোকে থ্রম্বোস্ট করে লাঙে ইনফেকশন ঘটিয়ে মানুষকে মৃত্যুমুখে পতিত করে এই করোনা। সাইটোকাইন সিনড্রোম কমন, তারপরে হচ্ছে এই ইনফেকশন। সেজন্য আমরা পিটি করব প্রথম দিন টাইম, এপিটিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম করব, ডি ডাইমার্স করব। এটা কোয়াগুলোপ্যাথি বা ডিজিজ প্রোগ্রেশন বোঝার জন্য ডি ডাইমার লেভেল আমরা দেখব। এই লেভেলটা আমি পরে আসছি, জাস্ট টাচ করে দিচ্ছি এখন। ইনফ্লামেশন রিলেটেড প্যারামিটার্স ইন অ্যাকুট ফেজেস, ফেজ রিয়াক্টিভ প্রোটিন বলে, বেড়ে যায়। ইএসআর আমরা জানি, টিউবারকুলোসিস, মাল্টিপল মাইলোমা, ক্যান্সার, নানা রোগে ইনফেকশন আমাদের ইএসআর বাড়ে, এরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট। আর কি বাড়ে? সিআরপি, সিআরপি মানে সি রিয়াক্টিভ প্রোটিন, সুপিরিয়র ডায়াগনস্টিক ভ্যালু ইন কেসেস অফ কোভিড। এটা কিন্তু অনেক কিছুতে পারে, এটা নিয়েও আমি ডিটেলস আসছি এই ভিডিওর পর। সিআরপি বাড়বে, ইএসআর বাড়বে, ফেরিটিন বাড়বে। ফেরিটিন হচ্ছে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা মার্কার, আয়রন স্টোরেজ করে, এটা একটা ফ্র্যাগমেন্টস অফ প্রোটিন, প্রোটিনের টুকরো। ফেরিটিন কি ডায়াগনস্টিক ভ্যালু আছে অ্যানিমিয়াতে, এই ফেরিটিনও কিন্তু কোভিড-19 বাড়িয়ে দেয়। প্রোক্যালসিটোনিন বাড়িয়ে দেয়, এটাও কিন্তু একটা প্রগনোসিস মার্কার হিসাবে কাজ করে। প্রোক্যালসিটোনিন আবার ইনফেকশন বা ইনফ্লামেশনও মার্কিং করে দেয়, সেজন্য আমরা ওটাও দেখব। এইগুলো দেখতে দেখতে আমরা রোগটা দেখুন কীভাবে ধরে ফেলছি। ডিউ টু পোটেন্সিয়াল অ্যাবিলিটি অফ দ্য কোভিড-19 এনকভ সিভিয়ারলি ইম্পেয়ার অর্গান ড্যামেজ বা সাইটোকাইন সিনড্রোম, এটাকে এবার ধরার জন্য আমরা কতগুলো বায়োকেমিক্যাল প্যারামিটার্স পরীক্ষা করব। এলডিএইচ, ল্যাকটেড ডিহাইড্রোজিনেস, ভেরি ইম্পর্টেন্ট মার্কার ফর লাং ড্যামেজ। যেন 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর দিনে যখন লাং ড্যামেজ করবে, সেটা আমাদের ধরে ফেলবো এলডিএইচ দিয়ে। যদি লিভার ড্যামেজ করে, এএসটি, এলটি বাড়বে, টোটাল বিলিরুবিন বাড়বে। যদি কিডনি ড্যামেজ করে, মাল্টিপল অর্গান ড্যামেজ করতে পারে কোভিড, তাহলে ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ বাড়বে, ক্রিয়েটিনিন বাড়বে, এগুলো আমরা দেখব। অ্যালবুমিন বেরোবে পেচ্ছাপের সঙ্গে, এবং প্লাজমা অ্যালবুমিন কমে যাবে। সেই জন্য আমরা খেয়াল রাখবো লিভারকে ড্যামেজ করছে না, কিডনিকে করছে না, লাংসকে করছে, সেটা দেখার জন্য এগুলো আমরা দেখতে পারি। এবং কিছু 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 ক্ষেত্রে সিএনএস, মেনিঙ্গো এনকেফ্যালাইটিস করে, রেয়ারলি। নিউরাল ম্যানিফেস্টেশনস অফ কোভিড-19, মেনিনজাইটিস করে, এনকেফ্যালাইটিস করে, সেগুলো হচ্ছে বিপজ্জনক। তখন আমরা সিএসএফ কালচার, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, পিঠ থেকে কোমর থেকে নিয়ে, প্লিওসাইটোসিস, তার মধ্যেও লিম্ফোসাইট বেশি পেতে পারি, হাইপার প্রোটিনেমিয়া পেতে পারি, প্রোটিন বেশি পাবো, IL-8 এবং TNF, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, আর ইন্টারলিউকিন 6, এই দুটো আমরা সিএসএফে কালচার মানে পেতে পারি। এবং আর একটা হতে পারে সাইটোকাইন সিনড্রোমস, 2.5% পেশেন্টের হয়, এবং এদের 2.2%-এর মতো ডেথ করে দেয়, সেইটাকে আমরা দেখে নিতে পারি। এইবার দেখুন, এই মার্কারগুলো তো দেখবই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আর একটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা এই মুহূর্তে বলবো, সিটি সিভিয়ারিটি স্কোর। এটা নিয়ে অনেকের বিতর্ক, বলে দিচ্ছি আপনাদের, যে দেখুন সিটি সিভিয়ারিটি, সিটি স্ক্যান কি সবাই করতে হবে? হ্যাঁ, যাদের খারাপ প্রগনোসিস, যাদের নিউমোনিয়া রেসপন্স করছে না, তাদের সিটি সিভিয়ারিটি স্কোর করে তাদের প্রগনোসিস। অনেকের আছে আরটিপিসিআর নেগেটিভ, অথচ করোনার সমস্ত সাইন সিমটমস দিচ্ছে,
ব্লাড রুটিন ইনভেস্টিগেশনে লিম্ফো সাইটোপেনিয়া দিচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া দিচ্ছে, নিউট্রোফিলিয়া দিচ্ছে, সিআরপি লেভেল বাড়ছে, 70, 75, 80 হয়ে যাচ্ছে সিআরপি লেভেল, ফেরিটিন বাড়ছে, ডি ডাইমার বাড়ছে, থ্রম্বো অ্যাঞ্জিও ইনফ্লামেশনের সাইন পাচ্ছি, তখন আমি কি করব? তখন আমাকে প্রিজার্ভেটিভ থেরাপি, টাইম ওয়াস্টেজ অফ টাইম মানি করলে হবে না। তখন আমাকে অল আউট গেম খেলতে হবে। যা যা ওষুধ আমাদের অ্যাভেলেবিলিটি আছে সব চার্জ করতে হবে, কোনো রাস্তা নেই। ডিলে করলে পেশেন্ট মরে যাবে, লস হবে, এবং সেটাই অনেক ক্ষেত্রে হচ্ছে। তখন আমি ডাউটফুল মানে রিস্ক নিয়ে কস্ট বেনিফিট রেশিওয় ফায়ার অ্যাডভান্টেজ ওভারলাইজ ডিসঅ্যাডভান্টেজ, সেই ক্ষেত্রে আমি ভিরুলেন্টলি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট শুরু করতে হবে। এটা দেখুন, IRI বলে একটা সংস্থা আছে আমাদের, মডার্ন সিটি মানে IRI মানে ইন্ডিয়ান রেডিওলজিক্যাল অ্যান্ড ইমেজিং অ্যাসোসিয়েশন, এরা সিটি স্কোরিং সিস্টেমটা চালু করেছে। IRAI, ইন্ডিয়ান রেডিওলজিক্যাল অ্যান্ড ইমেজিং অ্যাসোসিয়েশন, এরা বলছে যে একটা চেস্ট সিটি, HRCTতে 5 থেকে 10টা চেস্ট এক্সের সমান একটা রেডিয়েশন হ্যাজার্ডস হয়। সেই জন্য আমরা একটু লিমিটেড করে বুঝে শুনে লোককে দেব, যে কাদের সিটি স্ক্যানটা জরুরি, সবাইকে দেওয়াটা আমাদের উচিত হবে না। যাদের ক্ষেত্রে দরকার হবে তাদেরকে আমাদের চেস্ট সিটি করতেই হবে। কিভাবে করব? সেমি কোয়ান্টিটিভ সিটি সিভিয়ারিটি স্কোরিং, এটা প্রগনোসিসকে অ্যাসেস করে। আমরা এক ধরনের HRCT করব, সেটা 25 হচ্ছে টোটাল নাম্বারিং, লাংয়ের 5টা সেগমেন্টকে 5 5 25 করেছে। যদি 0, 25-এর মধ্যে আমি কত পাচ্ছি, 25-এ যদি 0 পাই, নো লাং ইনভলভমেন্ট, লাংসে ইনভলভমেন্ট করেনি, অন্য কোনো কারণে হয়তো আপনার জ্বর আসছে। যদি 1 হয়, যে লেস দ্যান 5% যদি লাংসকে ইনভলভ করে, তাহলে 1। 2 হচ্ছে 5 থেকে 25%, 3 হচ্ছে 26 থেকে 50%, 4 হচ্ছে 51 থেকে 75%, 5 হচ্ছে মোর দ্যান 75%, মোস্ট সিভিয়ার। মানে মোর দ্যান 75% মানে মৃত্যু প্রায় আসন্ন। এখন দেখা যাক, এটা হচ্ছে HRCT চেস্টে 25-এর মধ্যে 5 5 25, 5টা লোবে 5টা নম্বর, এর মধ্যে 25-এর মধ্যে 15-এর বেশি হলে আমরা ফুল অ্যাটেনশান দিয়ে পেশেন্টকে বাঁচাবার চেষ্টা করব। আর একটা আছে আমাদের সিটি সিভিয়ারিটি স্কোরে 40, তার ফুল মার্কস 40-এর মধ্যে কত পাচ্ছে সেটা দেখে নিতে হবে। এটা আমাদের 20টা লাং রিজনকে ভাগ করেছে, 0 1 2। 0 মানে কোনো লাং প্যারেনকাইমাল ইনভলভমেন্ট নেই, অপাসিফিকেশন নেই প্যারেনকাইমাল লাংসে। 1 মানে হচ্ছে লেস দ্যান 50%, 2 মানে হচ্ছে মোর দ্যান 50%, এটা হচ্ছে স্কোরিং। তাহলে 20টা জায়গায় 20 × 2, 2 × 20 = 40। এটা আরেকটা রেডিওলজিক্যাল স্পেশালিস্টদের গ্রুপ করেছে। সিটি সিভিয়ারিটি স্কোরটা কেন করা হয়? কুইক, এফেক্টিভ অ্যান্ড আর্লি রিপ্রোডিউসিবল টুল, তাড়াতাড়ি করে আমরা এর প্রোগ্রেশনটাকে, এর আউটকামটাকে, আউটলুকটাকে আমরা জানতে পারি সিটি সিভিয়ারিটি স্কোর দিয়ে। CTSS দেখবেন 5 থেকে 6 হাজার টাকা খরচা, কিন্তু আমরা প্রেডিকশান করতে পারি যে অ্যাডভান্স ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনের দিকে যাচ্ছে কিনা, এর ভেন্টিলেটর লাগবে কিনা, আমাদের বিপদ ডেকে আনছে কিনা, এটা আমরা বুঝবো কতগুলো মার্কারের মাধ্যমে। এবার দেখুন, আমি 4টে মার্কারকে বিশেষ করে জোর দেবো, যে 4টে মার্কার ডাক্তারবাবুরা প্রাইভেটে হয়তো 24 ঘন্টা 48 ঘন্টা পরে পরে করান, কিন্তু মানুষ করেও, সব সময় সব কিছু এত ঘন ঘন করার দরকার নেই, কিন্তু করলে আমরা অ্যাসেস করতে পারবো 48 আওয়ার্সের মধ্যে প্রোগ্রেশনটা কতটা হচ্ছে। ধরুন, প্রথম ইনফ্লেমেটরি মার্কার্সের মধ্যে যদি যাই, বলেছি আমি ডি ডাইমার, 5 দিনের পরে আমরা এই পরীক্ষাটা করতে পারি, এবং এনি ইনফ্লেমেশন এবং এনি ইনফেকশন বডিতে যদি টিউবারকুলোসিসও থাকে, তাও কিন্তু এটা বাড়তে পারে। এটা কিন্তু একটা প্রোটিন পিস, ডি ডাইমার, প্রোডাকশন অফ ক্লটস, এটা ব্লাড ক্লট হচ্ছে বা থ্রম্বোস্ট হয়ে যাচ্ছে, পালমোনারি ইনফেকশন হচ্ছে, লাংসের অনেকটা জায়গাকে মেরে ফেলছে, শুকিয়ে দিচ্ছে রক্ত সঞ্চালন না করতে দিয়ে। সেই জন্য আমরা এটা দেখব। এটা ডি ডাইমার কিন্তু বহু কারণে বাড়ে, এটা কিন্তু স্পেসিফিক নয় ফর কোভিড, কিন্তু আমরা এটা একটা প্রগনোস্টিক, সমস্ত কিছু মিলিয়ে একটা সিগনিফিক্যান্টটা আমরা দেখি। তার মধ্যে কী কী, যদি কাউকে ট্রমা মারা হয়, তাহলেও কিন্তু ডি ডাইমার লেভেল রক্তে বেড়ে যাবে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে, প্রেগন্যান্সি বেড়ে যাবে, প্রেগন্যান্সির পর ল্যাকটেশনাল মাদার বেড়ে যাবে, অবেসিটি, মোটাসোটা লোক বেড়ে যাবে, DIC কোয়াগুলেশনের একটা গন্ডগোল আছে, মারাত্মক, লাইফ থ্রেটনিং,
ইনফ্লামেশন, ক্রনিক স্মোকার যারা খুব বিড়ি সিগারেট খায় তাদেরও কিন্তু ডি ডাইমার রক্তে এমনি বাড়তি থাকবে। নর্মাল হচ্ছে লেস দ্যান 500 এনজি ন্যানোগ্রাম। 1 মাইক্রোগ্রাম ইকুয়াল টু 1000 ন্যানোগ্রাম, 1 মাইক্রোগ্রাম ইকুয়াল টু 1000 এনজি ন্যানোগ্রাম। তাহলে নর্মাল কত? লেস দ্যান 500 এনজি। 500 যদি কম থাকে এটা আমাদের নর্মাল, এটা সিগনিফিকেন্ট না। 500 থেকে 1000 থাকলে একটু আমরা অ্যালার্ট হব, এবং 1000-এর বেশি হলে একটু আমাদের মনিটর করতে হবে। তাহলে আমরা কি করব? এই ডি ডাইমার যদি বেশি হয় তাহলে আমাদের ব্লাড থিনার অ্যাড করতে হবে। আপনারা সকলেই জানেন, এই যারা একটু বয়স্ক লোক 40-এর বেশি, বা ইসচেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, বা কার্ডিয়াক ট্রান্সপ্লান্টের পেশেন্ট, বা সিএবিজির পেশেন্ট, করোনারি আর্টেরিয়াল বাইপাস সার্জারি, গ্রাফটিংয়ের পেশেন্ট, পেসমেকারের পেশেন্ট, তারা প্রত্যেকে জানেন লো মলিকুলার ওয়েট হেপারিন বা এনক্সপিরান দিতে হয়, বা ইকোস্পোরিন আমরা ওরাল ডোজে দিতে পারি, তার সঙ্গে ক্লোপিডোগ্রেল দিতে পারি, এগুলো আমরা দিতে পারি। অ্যাট্রোভাস্টেটিন দিতে পারি ব্লাড থিনার হিসাবে, ব্লাড যাতে কোয়াগুলেট না করে তার জন্য দিতে পারি। ডি ডাইমারের সিগনিফিকেন্টটা এটাই, কারণ নতুবা ফুসফুস করবে কি, পালমোনারি আর্টারিওলস এগুলোকে ব্লক করে দেবে, দিয়ে একটা ড্রেনকে যদি ব্লক করে দিই ডিস্টালি, তার জল বা রক্ত যাবে না, সেই জায়গাটা শুকিয়ে মরে যাবে, তাহলে ফাংশনলেস হয়ে গেল ফুসফুস, তাহলে আমি বাঁচব কী করে? সেই জন্যই হচ্ছে ডি ডাইমারের গুরুত্ব, ইনফ্লেমেটরি মার্কার। কিন্তু এটা কিন্তু অনেক কিছুতে বাড়তে পারে যেগুলো বললাম। সেই জন্য আর একটা জিনিস হচ্ছে, আপ টু 50 বছর অবধি এই হিসাব চলবে, যে 500 থেকে 1000 হচ্ছে আমরা অ্যালার্ট হব, মোর দ্যান 1000 হচ্ছে সিগনিফিক্যান্ট, 1000 এনজি ন্যানোগ্রাম। কিন্তু যাদের 50 বছরের বেশি তাদের কি হবে? ধরুন আমার বয়স 80, তাহলে 80 × 10 800, 800 ঠিক দ্বিগুণ, মানে 1600-র বেশি হলে আমি সিগনিফিক্যান্ট ধরে চিকিৎসা শুরু করব, ব্লাড থিনার দেবো, লো মলিকুলার ওয়েট হেপারিন বা হেপারিন দেবো। কিন্তু হেপারিন একটা বিপদ আছে, এই প্লেটলেটের অনুচক্রিকার সংখ্যা কমিয়ে দেয়। সেই জন্য আমরা LMWH দেবো, বা এনক্সপিরান দেবো, ইকোস্পোরিন দেবো, ক্লোপিডোগ্রেল দেবো, অ্যাট্রোভাস্টেটিন দেবো, দিয়ে ব্লাডটাকে জলের মতো পাতলা রাখবো, যাতে এটা ক্লট না করে, কোভিড যাতে আর এগোতে না পারে। এবার দেখুন, 80 বছর হলে আমাদের ডোজটা কিন্তু বেড়ে যাবে, 70 বছর হলে বেড়ে যাবে, 60 বছর হলে বেড়ে যাবে, কিন্তু 50 অবধি এই ডোজই চলবে। এবং প্রেগনেন্সিতে কিন্তু এটা বাড়ে। সেই জন্য আমরা প্রথম ট্রাইমেস্টারে 950 অবধি নর্মাল মাইক্রোগ্রাম ন্যানোগ্রাম, সেকেন্ড ট্রাইমেস্টারে 1300 ন্যানোগ্রাম অবধি নর্মাল, এনজি অবধি নর্মাল, এবং ফাইনালি 2000 অবধি নর্মাল। সেটা দেখে ভয় পেলে কিন্তু হবে না। প্রেগনেন্সি যদি কোভিড হয় তাহলে হচ্ছে বিপদ বোঝাটা। সেই জন্য আমরা যদি জানি এটা, তাহলে আমরা এই ভুলটা করব না। এবার দেখুন, জ্যান্ত শয়তান আছে কোভিডে, 3টে জিনিস আমাদের শরীরে। IL-6, ইন্টারলিউকিন 6 জীবন্ত শয়তান, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এই 3টে করে কি, ফার্স্টে ভাইরাসকে মারে, ভাইরাস যেই বডিতে ঢুকলো এরিয়া অ্যাক্টিভ হয়ে গেল, প্রো ইনফ্লেমেটরি, ভাইরাসকে মারলো। তারপরে এরা দিক বিদিক শূন্য, মাথা মোটা গোয়ার, এ তখন আমার নর্মাল লাংসের কোষগুলোকে মারতে শুরু করে দেবে। দিস ইজ কল্ড অর্গান ড্যামেজ, সাইটোকাইন সিন্ড্রোম। সাইটোকাইন করে ঝড় তুলে দেবে। ও মারতে গেছে ভাইরাস, কিন্তু ওই যে ধরে আনতে বলেছি বেঁধে আনছে, এবার আমার নর্মাল টিস্যুকে মেরে দিচ্ছে। এবার আমি এই সময় কি চার্জ করব? স্টেরয়েড, এই ডেক্সামেথেসন, ওল্ড ওয়াইন ইন এ নিউ বোতল, যেটা 1958 সালে আবিষ্কার হয়, 1956-58। তারপরে প্রফেসর হ্যারি এটা আবার 2020 সালে আবার তিনি এটাকে চালু করেন কোভিডের এগেনস্টে, এবং 1/3 মৃত্যুর সংখ্যা কমাতে পেরেছেন ডেক্সামেথেসন দিয়ে, বা ওয়াইসোলন পেডনিসোলন দিয়ে, মিথাইল পেডনিসোলন দিয়ে, আর 1/5 অক্সিজেন ডিমান্ড, অক্সিজেন ডিপেন্ডেন্সি কমাতে পেরেছেন। টর্বে সাহেব, একে বলে রিওরিয়েন্টেশন, রিপারপোসিং অফ দ্য ড্রাগ। সেই জন্য আমরা এটাকে মনে রেখেছি ডেক্সামেথাসোন, মাল্টিপারপাস, অন্য পারপাসের ওষুধ, স্টেরয়েড, কিন্তু এর ইনফ্লেমেশন প্রদাহকে কমাবার জন্য এবং সাইটোকাইন স্টর্ম সিন্ড্রোমকে কমানোর জন্য এটাকে ইউজ করা হচ্ছে। এবং নর্মাল ভ্যালু কত? IL-6, ইন্টারলিউকিন 6 যেটা মেইন কালপিট, 7 থেকে 8 হচ্ছে নর্মাল, 20 থেকে 22 হলে আমরা আবার টেস্ট করে দেখে নেব, রিপিট টেস্ট আছে, কিন্তু 4 বার 6 বার 8 বার 10 বার করতে হবে না,
এটা হচ্ছে অন্য ফন্দি যারা করায়। একবার যদি আমি দেখি 20 থেকে 22 বর্ডার লাইন, তাহলে আমি রিপিট দ্য টেস্ট একবারই। এবার কোভিডে 50 থেকে 55 বার, 55-এর বেশি হলে রেসপিরেটরি ফেলিয়ারের দিকে ও নিয়ে যাচ্ছে আমাকে মেরে ফেলার জন্য। এই সেই শয়তান। IL-6, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এই 3টি শয়তান মিলে একটা মানুষকে মেরে ফেলছে। আর কেউ মারছে না, কিন্তু ভাইরাস কিন্তু মারছে না, মারছে হচ্ছে এই 3টে শয়তান। সেই 3টে শয়তান কিন্তু আমাদের শরীরেই আছে, ওভার অ্যাক্টিভিটি দেখাচ্ছে। একে আমি বলেছি ভাইরাস মারতে, ও গিয়ে আমার ভাইরাসকে তো খুন করলোই, তার সঙ্গে আমার লাং টিস্যুগুলোকে খুন করে দিচ্ছে। এই 3টেকে আমি এবার রুখবো কী করে? এইখানেই হয়ে যাচ্ছে গন্ডগোল। কোনো ওষুধ নেই, কোনো ওষুধ নেই। অ্যান্টি ইনফ্লামেটরি টুসিলিজিমাব দিচ্ছে, আর স্টেরয়েড ডেক্সামেথাসোন, ওই 25 পয়সা দামের ট্যাবলেট বা ইঞ্জেকশান 10 টাকা 15 টাকা। এ কি রুখতে পারবে? পুরোপুরি পারবে না। আর অক্সিজেন, আর কোনো ওষুধ নেই। এইখানটাই হচ্ছে গন্ডগোল। শরীরের জিনিস শরীরকে শেষ করছে। ভাইরাস কিন্তু জাস্ট প্রমোটিং করে দিয়ে পালিয়ে যাচ্ছে, প্রমোটার হিসেবে ইনিশিয়েট করে দিয়েও পালিয়ে যাচ্ছে। ও কিন্তু ডেড, ও মরে যাচ্ছে। এই ভাইরাস কিন্তু, করোনা ভাইরাস আমাদের খুন করছে না, খুন করছে এই সাইটোকাইন স্টর্ম সিনড্রোম, অর্গান, এই বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো। সেই জন্য একে রোখার জন্য অ্যাভেলেবেল ড্রাগ হচ্ছে একমাত্র কম পয়সা গরিব মানুষের ডেক্সামেথাসোন, আর কিছু নেই। আর একটা চলেছে 2DG, সেটা নিয়ে আমার আগের ভিডিও আছে, দেখবেন। আর একটা হচ্ছে সিআরপি তো সিআরপি। এবার দেখুন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলছি। কেন আমি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বললাম, তার কারণ আছে, দেখছি। আমাদের শরীরে অ্যাডিপোস টিস্যু আছে পেটে, সে যেই ভাইরাস শরীরে ঢুকলো, সে সিগন্যাল দিয়ে দিল লিভারকে যে ভাইরাস কিন্তু ঢুকেছে। লিভার তখন কি তৈরি করবে? সিআরপি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ। এবার লাঠি ফাঠি নিয়ে বেরোই পড়লো ভাইরাস মারার জন্য। ফসফ্যাটিডিল কোলিন বলে একটা জিনিস আছে, সে ওর সঙ্গে লেগে গেল, দুজন মিলে ভাইরাস মারতে বেরিয়ে পড়লো। সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন আমাদের ভাষায়। আমি এখন বললাম সেন্ট্রাল রিজার্ভ ফোর্স, পুলিশ। এবার গিয়ে মারতে শুরু করলো ভাইরাসকে। খুব ভালো কথা, ভাইরাস কাবু হয়ে গেল। কিন্তু এটা দেখুন কি সাংঘাতিক। নর্মাল থাকে 10-এর কম, 6-এর কম, 10-এর কম, 8, 10-এর কম। মাইল্ড যদি কোভিড হয়, হয়ে যাবে 10 থেকে 20, মডারেট হলে 20 থেকে 40, 40-এর বেশি হলেই সিভিয়ার ইনফেকশন আমরা ধরি। সিআরপি কিন্তু বহু রোগে বাড়ে, কিন্তু কোভিডের সঙ্গে রিলেশনশিপ যদি পাতিয়ে ফেলি, তাহলে আমরা কোভিডের প্রগনোসিসটা বুঝতে পারবো। 20 থেকে 40, এবং সিভিয়ার ইনফেকশন হলো 70-এর বেশি। 70-এর বেশি যদি সিআরপি হয়, সঙ্গে সঙ্গে আমাদের স্টেরয়েড চার্জ করতে হবে, ওই ডেক্সামেথাসোন, ওই 10-20 টাকার ওষুধ। ওদিকে কি নার্সিংহোম চলবে না বড় হসপিটাল চলবে? চলবে না। তাহলে রেমডেসিভিরের খোঁজ করো, লাভও নেই। ওই 20 টাকার ওষুধ তো ডেক্সো না, ইঞ্জেকশন ডেক, ক পয়সা দাম, কত লাভ করবো? করতে পারবো না। এইবার হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্ট। 70-এর বেশি সিআরপি হলেই অক্সিজেন মাস্ট, স্টেরয়েড মাস্ট। এই দিয়ে আমি সিআরপিকে কিন্তু নামাতে পারবো না যতক্ষণ না বডির মধ্যে ইনফ্লেমেটরি রিয়াকশন কন্ট্রোল হয়। সিভিয়ার ডিজিজ হলে সিভিয়ারলি সিআরপি রাইজ করবে। তাহলে আমি কি করব? ডিজিজ কন্ট্রোল হলেই সিআরপি কমবে। সিআরপির এগেনস্টে কিন্তু খুব বেশি ওষুধ নেই, আছে যোগা, মেডিটেশান, এক্সারসাইজ, ব্যালেন্স ডায়েট, এই সমস্ত হচ্ছে ওষুধ সিআরপিকে কন্ট্রোল করা। দুশ্চিন্তামুক্ত জীবন, মেডিটেশান করা, টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি, সিআরপিকে কন্ট্রোল করতে এটাই লাগে। আর কিন্তু কিছু নেই, হাতে আমার অস্ত্র নেই। এবার দেখুন ফেরিটিন টেস্ট, ব্লাড প্রোটিন বাইন্ডিং। এটা হচ্ছে মহিলাদের করা হয় অ্যানিমিয়াতে। আপনারা জানেন ভারতবর্ষের মতো দেশে বা ডেভেলপিং কান্ট্রিজে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অ্যানিমিয়া, রক্তশূন্যতা। মহিলাদের বিশেষ করে 70% মহিলাই অ্যানিমিয়ায় ভুগতেন আগে। এখন হয়তো তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, সোশিও ইকোনমিক স্ট্যাটাস ইমপ্রুভড হয়েছে, হয়তো সেটা 60% হবে, কিন্তু আছে সারা দেশ মেলালে। তাই রুরাল ফিমেলস বিশেষ করে অ্যানিমিক মোস্টলি, তাদের একটা পিরিয়ডিক লস আছে অন্যান্য শারীরবৃত্তীয় কাজের সঙ্গে, সেই জন্য বেশি চান্স হচ্ছে ভালনারেবল হচ্ছে মহিলারা। এবার দেখুন করোনা ভাইরাস যেই বডিতে ঢুকে গেল, ইনফ্ল্যামেশন হলো, সাইটোকাইন স্টর্ম যেটা বলছিলাম হলো, তাতে ফেরিটিন এবং হেপসিডিন দুটো বাড়ে,
আয়রনের কম্পোনেন্ট হাইপার ফেরিটিনিমিয়া হবে, সেটা একটা মার্কার করোনা ভাইরাসের। আমাদের নর্মাল ফেরিটিন কত থাকে? মেনে থাকে 24 থেকে 336 মিলিগ্রাম পার লিটার, ফিমেলে থাকে 11 to 307 mg পার লিটার। এটাকে ন্যানোগ্রামে আমরা কনভার্ট করতে পারি, তাহলে 16 থেকে 293 ng পার ml থাকে হচ্ছে মেনে পুরুষে, এবং 14 থেকে 282 ng পার ml থাকে ওমেনে মহিলায়। এবং এটার মেথড লিখতে হবে, কোন মেথডে? এই যে CLIA মেথড একটা আছে, ফুললি অটোমেটেড বাই ডাইরেকশনাল ইন্টারপ্লেসড কেমি লুমিনেসেন্ট ইমিউনো অ্যাসে, এই মেথডে করেছে এনজিতে। তাই সেই জন্য আমাদের এই মার্কারগুলো খুবই অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে আমাদের মিনিমাম মার্কার হচ্ছে এইগুলো অ্যালাউ, কিন্তু তা বলে এই চারটে সিটি সিভিয়ারিটি স্কোরে আর র্যাপিড টেস্ট করা যেতে পারে, যেখানে RT-PCR সম্ভব না। আর RT-PCR করতে অফিসিয়ালি সময় লাগে মাত্র 9 ঘন্টা, সেটাকে 1.5 দিন 2 দিন 3 দিন ওভারলোড আমাদের। আর যে টেকনিক্যাল এররটা হচ্ছে সেটা নিয়েই বলার জন্য মূলত আপনাদের অ্যালার্ট করব। RT-PCR নেগেটিভ মানেই কিন্তু আনন্দে ঘুরে বেড়ানো তা নয়। আমরা কোনিং সাহেব ল্যাবরেটরি মেডিসিনের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার কথা অনুযায়ী 20% ক্ষেত্রে কোভিড থাকলেও নেগেটিভ রিপোর্ট আসে, দ্যাট ইজ ফলস নেগেটিভ রিপোর্ট। অতএব 20% মানে 100টা যদি পজিটিভ থাকে 80টা পজিটিভ আসে, 20টা পজিটিভ থাকা সত্ত্বেও নেগেটিভ আসছে। কি ভয়ঙ্কর কথা! তা তারা রোগ ছড়িয়ে বেড়াবে। এবং আমাদের দেশে যেহেতু হঠাৎ করে এসছে, আর আমাদের দেশে টেকনিশিয়ান ব্যাপারটা খুব জটিল। গ্রামের দিকে আমি জানি, গ্রামের হাতুড়ে ডাক্তারদেরও ডেকে অ্যাপয়েন্ট করে টেম্পোরারি ওই করোনা ভাইরাসের সোয়াব নেওয়ার জন্য পোস্টিং দেওয়া হয়েছে অনেক হেলথ সেন্টারে। আমারই চেনা জানা অনেকে কাজ করে, সে কাজ হয়তো 500 টাকা রোজ দেয়, 200 টাকা রোজ দেয়, সে কীভাবে অ্যাডজাস্ট করে দেয় জানি না, তবে এদের দিয়ে তোলায়। তা এই যে একদিনের ট্রেনিং 2 দিনের ট্রেনিং, এতে তো ঠিক জায়গা থেকে ঠিক স্যাম্পেলটা যায় না, এই স্যাম্পেল কালেকশানে এরর থাকে, তার জন্য অনেক পজিটিভ ক্ষেত্রেও নেগেটিভ। তাহলে WHO যদি বলে 20%, আমি বলবো 30-40% এরর থাকবে আমাদের টেস্টিং, কারণ বেশিরভাগটাই ভারতবর্ষে গ্রাম, অন্তত 70%-75%। অতএব সেই সমস্ত জায়গায় কারা তুলছে, কোন ল্যাব টেকনিশিয়ান, এবং আমরা কেউই অভিজ্ঞতা সম্পন্ন ছিলাম না। এই 2020 সালের মার্চ মাসে প্রথম কোভিড কেস কিন্তু ইন্ডিয়াতে আসে, 30শে জানুয়ারি কেরালায় আসে প্রথম, এবং মার্চ এপ্রিলে আসে কলকাতায়, এবং জুন জুলাই আগস্টে যায় আমাদের এই মুর্শিদাবাদ, রায়গঞ্জ, কোচবিহার, এসব জায়গায় কোভিডটা ছড়ায়। আর 2019 সালে লাস্ট উইক অফ ডিসেম্বর ছড়িয়েছিল প্রথম চীনের হুবাই প্রদেশের উহান শহর, মিউনিসিপ্যাল টাউন, 11 লক্ষ তার 11 মিলিয়ন তার পপুলেশন, এই 11 লাখ তার পপুলেশন, সেই শহরে উৎপত্তি সেখানে। তারপরে দেখুন এইভাবে সে চলে এলো, কিন্তু এটা সেকেন্ড ওয়েভ। এরপরে একটা থার্ড ওয়েভ আসবে। ফার্স্ট ওয়েভটা স্লো আসে, স্লো যায়। সেকেন্ড ওয়েভটা র্যাপিডলি আসে, র্যাপিডলি যায়। ওটাই আমাদের ভরসা, নামতে শুরু করেছে। এবং একটা থার্ড ওয়েভও আসবে, কিন্তু থার্ড ওয়েভে আশা করি আমরা প্রিপেয়ার, এবং 1.5 থেকে 2 বছর আমাদের ওই ফর্মুলা মেনে আমাদের চলতে হবে। ফর্মুলাটা কি আপনারা জানেন, 3টে সি, যেটা বলছিলাম আমি, 3টে সি আমাদের মেনে চলতেই হবে এই কদিন পর থেকেই, 1.5 থেকে 2 বছর অন্তত। ক্লোজ স্পেস, ক্লোজ কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কার সঙ্গে? পজিটিভ পেশেন্ট বা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ারে কন্ট্যাক্টে যাওয়া যাবে না, অন্তত মিনিমাম 6 ফুট অবধি, কিন্তু 6 ফুটও এয়ারবর্ন হলে কিন্তু সেফ নয়। মুখে মাস্ক মাস্ট। ক্লোজ স্পেস, এই ওটি থেকে শুরু করে সিনেমা, রেস্টুরেন্ট, মল, ও ক্লোজ স্পেসে থাকতে হবে না। ক্লোজড ঘরে আমাদের পড়াশোনা করা যাবে না, খুলে রাখতে হবে। যেখানে ক্লোজড স্পেসে বেশি লোক, কোনো অফিসেও দরজা জানলা খুলে রাখতে হবে। সেন্ট্রাল এসি চালানো যাবে না। কনজেস্টেড অর ক্রাউডেড প্লেসে যাওয়া যাবে না। এই 3টে সি আমাদের মেনটেন করতে হবে, এটাই মূল ভ্যাকসিন। এবং SMS, আমরা যে SMS করি মোবাইল ফোনে, সেই SMS। এস ফর স্যানিটাইজেশন আর সোপ ওয়াশ, অন্তত 2-3 মিনিট ধরে হাত ডলে কুচলে সমস্ত সারফেসে যাতে সাবান লাগে এরকম করে আমাদের হাত ধুতে হবে। মাস্ক ইউজ করতে হবে। যারা
হসপিটালে কাজ করেন বা রেড জোন ডাক্তারের চেম্বারে কাজ করেন বা নার্সিংহোমে কাজ করেন, যে কোনো পেশেন্ট রিলেটেড জায়গায় ল্যাবে কাজ করেন, ওষুধের দোকানে কাজ করেন, সেই সমস্ত জায়গার লোকেদের N95 বা সার্জিক্যাল মাস্ক দুটো করে পরতে হবে। সেফ ডিস্টেন্স মেনটেন করতে হবে। দরজা জানলা খুলে রাখতে হবে যাতে হাওয়া বাতাস ক্রস ভেন্টিলেশন হয়। ল্যামিনার ফ্লো অফ এয়ার, ঘরে যাতে সানলাইট ঢোকে সেটা আমরা সব জায়গায় ব্যবস্থা করতে হবে, সে বেডরুম থেকে শুরু করে রিডিং রুম অবধি। আর স্যানিটাইজেশন তো করতেই হবে। আর সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বললাম 6 ফুট বা দুটো আমাদের লম্বা লম্বা হাত, একটা হাতের ডবল লেন্থ একটা ডিস্টেন্স মেনটেন করা, ফিজিক্যাল ডিস্টেন্সিং। এর সঙ্গে হচ্ছে ক্লোজ স্পেসে থাকা যাবে না, গ্যাদারিংয়ে যাওয়া যাবে না, স্যানিটাইজ করতে হবে। অন্তত 65 to 90% মতো ইথাইল অ্যালকোহল আছে এমন জিনিস দিয়ে, তাছাড়া কিন্তু ভাইরাস মরবে না। সেই জন্য আমাদের নামি কোম্পানির স্যানিটাইজার ইউজ করা উচিত, কারণ কোশ্চেন অফ লাইফ অ্যান্ড ডেথ, এখানে কোনো নো কম্প্রোমাইজ, কম পয়সার কোনো কিছুর বাঁচাতে পারবে না একবার হলে, যার যেটা রিয়াকশন বডিতে হবে। এবং আমাদের 2-3 মাস এরম 2-3 বছর অন্তত, 1.5 থেকে 2 বছর অন্তত সাবধানে চলতেই হবে, কন্ট্রোল হয়ে গেলেও। এই কথা বলে আজকের মতো আমি এই ভিডিওটি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের।